2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমল শেষ হচ্ছে। এই 18 মাস জনগণের অসীম প্রত্যাশা পূরণের কঠিন এক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে। সরকারের বিদায় বেলায় রাজনৈতিক মহল আলোচনায় মুখর অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতার খতিয়ান নিয়ে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। পরীক্ষাটা 18 মাসের। নতুন বাংলাদেশের পুনর্গঠনের যাত্রা, অগ্রগতি, পরবর্তী নির্বাচিত সরকারের জন্য বন্ধুর পথকে যতটা সম্ভব মসৃণ করে জনগণের অধিকার নিশ্চিতের বন্দোবস্ত করার। সে পরীক্ষায় কেমন করলো অন্তর্বর্তী সরকার? সরকারের অংশীজনরাই নিজেদের নম্বর দিলেন। আমি তো 70-এর কাছাকাছি দেব, 70 আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। প্রত্যাশার পুরোটা পূরণ হয়নি মানলেও পরীক্ষায় নিজেদের A+ দিয়েছেন। সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এবং সরকার ঘোষিত রূপরেখার মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, এই তিনটি বিষয়ে শুরু থেকেই গুরুত্ব দেওয়ার কথা বলে এসেছে অন্তর্বর্তী সরকার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ক্ষমতা নেয়ার পরপরই রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে মোট 11টি কমিশন অন্তর্বর্তী সরকার গঠন করে। সেসব কমিশনের সুপারিশ সহ রাষ্ট্র সংস্কারের জন্য দলগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। শেষ পর্যন্ত 30টি বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার পর 4টি প্রশ্নে হয় গণভোটের আয়োজন। একই দিনে সরকার আয়োজন করে জাতীয় সংসদ নির্বাচনও। সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতিতে সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের কৃতিত্বের দাবিটাও করতে পারে অন্তর্বর্তী সরকার। গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের পথ খুলেছে। প্রথমে 25টি দল এবং সবশেষ জাতীয় নাগরিক পার্টি NCP জুলাই সনদে স্বাক্ষরের পর জুলাই চার্টারের কৃতিত্বের দাবিও করতে পারে সরকার। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে। অন্যান্য মামলাগুলোও দ্রুত বিচার ট্রাইব্যুনালে যথাযথভাবে এগিয়ে চলেছে। দায়িত্ব নেয়ার সময় দেশের ব্যাংক খাতের ভঙ্গুর অবস্থা ছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে। মুদ্রাস্ফীতির গ্রাফ ছিল ভয়ঙ্করভাবে ঊর্ধ্বমুখী। সে অবস্থা থেকে পুরোপুরি না হলেও যথেষ্ট দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বৈদেশিক রিজার্ভ বেড়েছে, মার্কেটে টাকার লেনদেন হচ্ছে। শেয়ার বাজারে খুব বেশি অগ্রগতি না থাকলেও গতি এসেছে দেশের অর্থনীতিতে। তুলনামূলক স্বস্তি ছিল প্রায় লাগামহীন হতে চলা দ্রব্যমূল্যের বাজারে হ্রাস টানতে পারা। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপ আরেকটি বড় ধাক্কা হয়ে আসে। ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষির মাধ্যমে সেখানেও সাফল্য আসে। ট্যারিফ 35% থেকে কমে এখন 19%। এগুলো যদি মোটা দাগে সাফল্য হয়, তবে কিছু ক্ষেত্রে সামলে নিতে না পারার গল্পও আছে অন্তর্বর্তী সরকারের। আইন শৃঙ্খলার অবনতি, মব সংস্কৃতি, বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে জনভোগান্তি তৈরি তার মধ্যে অন্যতম। মুক্তমত প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে সেরা সময় বলে সরকার দাবি করলেও অন্তর্বর্তী সরকারের আমলেই গণমাধ্যম মব সন্ত্রাসের শিকার হয়েছে। একাধিক সাংবাদিককে আটক করা হয়েছে। এসব আলাপের মাঝেই কাজ করেছেন অন্তর্বর্তী সরকার। আর সেখান থেকেই অমিত সাহস বুকে নিয়ে নতুন বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প রচিত হয়েছে। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা।